উপসের থার্ড এপিসোডে স্বাগতম ভিউয়ার্সরা। আশা করি সবাই ভালোই আছেন। সারা দেশে বর্ষা, যাই হোক আবহাওয়া কিছুটা ঠান্ডা। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পলিমরফিজম নিয়ে, যেটা লাস্ট এপিসোডে রানটাইম পলিমরফিজম নিয়েও আলোচনা হয়েছিল, এনক্যাপসুলেশন ইত্যাদি ব্যাপারগুলি ছিল। শুরুতেই বলি যে আমার নিজের ফিলিংসটা না আমি শেয়ার করতে চেষ্টা করি সবসময়, যে যখন এই উপস কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করছি, কোথায় যেন হচ্ছিল না, কিছু হচ্ছে না। পলিমরফিজম বোঝার চেষ্টা করছি, বুঝতে পারছি না। আর অত ভেঙে বিরক্ত বোধ করবেন স্যাররাও, ক্লাস তো এগিয়ে চলবে না। সেখানে বারবার পলিমরফিজম যদি ভেঙে আমাকেই বোঝাতে হয়, অনেকে হয়তো বুঝছে কারণ তাদের কনসেপ্ট হয়তো আগে থেকে আছে, কিন্তু এমনও তো আমাদের মতো অনেক স্টুডেন্ট থাকবে যারা সেই ক্লাসটা আগে তেমন কিছু করা নেই। এই বিষয়গুলো থাকেই। তো পলিমরফিজম সেটা একটু আমার মতো করে বোঝানোর চেষ্টা করি, দেখি কতটা সফলতা আসে। একটা গাড়ির স্টিয়ারিং এর সঙ্গে আমি এক্সাম্পলটা রিলেট করব। পলিমরফিজম মিনস মেনি ফর্মস, বুঝলাম, কিন্তু সেটা এই এক্সাম্পলটা নিয়ে কেমন হয়? যেমন একটা গাড়ির স্টিয়ারিং, ড্রাইভার ধরে বসে আছে, এবার সেটার সাহায্যেই কখনো ডান দিক যাচ্ছি, প্রয়োজন অনুযায়ী স্টিয়ারিং সেভাবে মুভ করছি, আবার কখনো মুভিং লেফট, গাড়িটাকে বাঁ দিকে প্রয়োজন অনুযায়ী এবার বাঁ দিকে টার্ন নিতে হবে, স্টিয়ারিং ওই একই স্টিয়ারিং, কিন্তু প্রয়োজনে বাঁ দিকে টার্ন নিচ্ছে, আবার প্রয়োজনে ডান দিকে টার্ন নিচ্ছে, আবার কখনো সোজা যাচ্ছে, আবার কখনো ব্যাকে আসছে। তো একটাই স্টিয়ারিং, তো সেটা প্রয়োজন বোধে ডাইরেকশনটা চেঞ্জ করে দিচ্ছে গাড়িটার। তো এটা রিয়েল লাইফে একটা এক্সাম্পল পলিমরফিজমের। বোঝাতে পারলাম খানিকটা? একটাই স্টিয়ারিং, সেটা পরিস্থিতি বুঝে গাড়িটাকে ডান দিক ঘোরাচ্ছে, বাঁ দিক ঘোরাচ্ছে, সোজা নিয়ে যাচ্ছে, আবার পিছিয়েও আসছি। এরকম যদি কোনো মেথড হতো, এবার প্রোগ্রামিং এর কনসেপ্টে বললে কিভাবে বলবো? এরকম হয় না, একটাই ফাংশন প্রয়োজন অনুযায়ী তার নেচার পাল্টে দিচ্ছে। ফাংশন কিন্তু একটাই। একটু দেখি, যেমন এরিয়া একটা ফাংশন। Let us take an example. Suppose area is a function. তো এরিয়া তো সবই এরিয়া, কখনো রেক্ট্যাঙ্গেলের এরিয়া, কখনো স্কোয়ারের এরিয়া, কখনো সার্কেলের এরিয়া। আচ্ছা, ইউজাররাই বলেন যে সবার এরিয়ার ফর্মুলা কি এক? তা তো নয়। পাই আর স্কোয়ার লেংথ ইন্টু ব্রেথ, অথবা সাইডের স্কোয়ার, তাই না? পরিস্থিতি অনুযায়ী স্কোয়ারের একরকম ফর্মুলা, সার্কেলের একরকম ফর্মুলা, রেক্ট্যাঙ্গেলের, বাট সবকটাই কিন্তু এরিয়া। আবার একটা অপারেটর প্লাস সাইনটা, ওটা যেমন দুটো নিউমেরিক ভ্যালু অ্যাডিশন করছে, 5 + 2 = 7, জানি নিউমেরিক তো হয়, কিন্তু ওই প্লাসটাকে যদি আমরা কোনো দুটো স্ট্রিং জুড়ে দিতে পারতাম, হ্যালো প্লাস ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। Example of operator overloading, example of function overloading। একই ফাংশন পরিস্থিতি অনুযায়ী বিভিন্নভাবে কাজ করছে, কখনো রেক্ট্যাঙ্গেলের এরিয়া, কখনো স্কোয়ারের এরিয়া, কখনো সার্কেলের এরিয়া। আবার একই অপারেটর নিউমেরিক ভ্যালু এডিশন করছে, দুটো স্ট্রিং এডিশন করছে। এগুলো হচ্ছে পলিমরফিজমের এক্সাম্পল। তো Java doesn't support operator overloading directly like C++। ওটা আমরা অ্যাচিভ করতে পারি,
মেথডস সেভাবে লিখে, ওটা আলাদা ব্যাপার, সময় পেলে সেটাও আলোচনা করা যাবে। এবার এক্সাম্পলটা একটু দেখি। পলিমরফিজম জাভাতে দুরকম, কম্পাইল টাইম পলিমরফিজম এবং রান টাইম পলিমরফিজম, যেটা আমরা আগের এপিসোডে আলোচনা করেছি। ডোন্ট ওয়ারি, আমরা এই এপিসোডেও আবার যেহেতু পলিমরফিজম নিয়েই আলোচনাটা হচ্ছে, তো ডেফিনেটলি রান টাইম পলিমরফিজম ওয়ান্স এগেইন আই উইল ডিসকাস ইট in a different way, little bit different way. এবার আসি প্রথম, কম্পাইল টাইম পলিমরফিজম ইন জাভা। আমরা মেথডস ওভারলোডিং এর মধ্যে দিয়ে এটা একটু বুঝি। সাপোজ ওই রেড কালার্ড আছে মেথডস এর নাম, দুটো মেথডসেরই কিন্তু সেম নেম, ভয়েড এরিয়া, void area, হ্যাঁ, নাম্বার অফ আর্গুমেন্টস কিন্তু ডিফারেন্ট। ফার্স্ট কেসে we are going to find out area of a square, সুতরাং আমার লাগবে কি, আর্গুমেন্টস লাগবে কি, only one, that is side of a square. Then just we are printing with the help of system out.print area of square side into side. Okay, কোডিং এ আহামরি কিছু নেই, কনসেপ্টটা বুঝি। নেক্সট we are declaring area method once again in the same class, but here number of arguments will be 2, দুটো, কারণ রেক্টাঙ্গেলের তো লেংথ তো লাগবে, ব্রেথ তো লাগবে, তাই না? সুতরাং int l, int b. Again we are printing just system out.println area of rectangle l into b, আমরা সবাই জানি length into breadth equal to area of a rectangle. তাহলে we are declaring the methods by same name area, but number of arguments are different. To find out square as area, just we are declaring a single argument, and to find out area of a rectangle we are mentioning here 2 arguments, int l and b. নেম কিন্তু সেমই আছে, বাট আর্গুমেন্টসটা ডিফারেন্ট। তাহলে না হলে কি হবে, আমি যখন কল করব, পাস করব তো আর্গুমেন্টটা, ও পাস করব, তার নেচারটা দেখে কিন্তু বুঝে যাবে যে কাকে কল করব। when you are passing only one argument, definitely it will find out area of a square, and when we are passing 2 arguments, ওটা বুঝে যাবে যে এটা নিশ্চয়ই আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করতে হবে। সুতরাং সেইভাবেই সেই ফাংশনটা কাজ করবে। an example of function overloading, ঠিক আছে? তো এইবার আমরা দেখা যাক যে দুটো নাম্বার আমরা নিচ্ছি, একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি। ওটা তো নাম্বার অফ আর্গুমেন্টস ডিফারেন্ট ছিল, প্রবলেম নেই, একটাতে দুটো পাস করলাম, একটাতে একটা পাস করলাম, কারণ সেম নাম্বার অফ আর্গুমেন্টস দিলেও বুঝতে পারবে না, সেটা দেওয়া যায় না। নামটা এক, কিন্তু আর্গুমেন্টসটা কিন্তু আলাদা দিতে হবে। এবার একটা হঠাৎ করে কোশ্চেন এলো, দুটো নাম্বার ইনপুট করে ওটা অ্যাডিশন এবং সাবট্রাকশন দুটোই করব, ফাংশনটার নেম সেম দিতে হবে। Now the question is that how can we declare, কারণ এখানে দুটো ক্ষেত্রেই তো আর্গুমেন্টস এর সংখ্যা দুটো, কারণ নাম্বার তো দুটোই। তো আমরা দেখি এক্সাম্পলটা নেওয়া আছে, একটা নাম্বার a সাপোজ 12 এবং another one 5, then addition result will be 12 plus 5 equal to 17, and subtraction result will be 12 minus 5, that is 7. দেখা যাক কোডিংটা দেখি। আমরা একটা ক্লাস ক্যালকুলেশন ডিক্লেয়ার করলাম, void result int a int b system out.print ln total a plus b, তার মানে অ্যাডিশন।
এগেইন ওই সেম নেম রেজাল্ট ইন্ট এ বি, এখানে কিন্তু একটা ফলস আর্গুমেন্ট নিলাম জাস্ট ওটাকে আলাদা করার জন্য। ইন্ট সি, ওটার কোনো কাজ নেই, কাজ আছে আইডেন্টিফাই করার জন্য, বাট রেজাল্টটা কিন্তু এ মাইনাস বি করছি। এবার ক্লাস পলি, যেটা দিয়ে আমরা প্রোগ্রামটা সেভ করছি, কারণ স্ট্যাটিক ভয়েড মেন পলির মধ্যে আছে, অতএব প্রোগ্রাম শুড বি সেভড বাই নেম পলি ডট জাভা। তো ক্যালকুলেশনের একটা অবজেক্ট ডিক্লেয়ার করে নিলাম এখানে। তো ওবিজে ডট রেজাল্ট ফাংশনকে কল করে 12,5 দিয়ে দিলাম, এবং পরের বার 12,5,0 just to identify that particular function for subtraction। তো ওই জিরোটা পাস হয়ে গেল, তিনটে আর্গুমেন্ট পাস করেছি, মানে দ্বিতীয়টাকে ডাকবে, সেকেন্ডটাকে ডাকবে, জিরোর কোনো ফাংশন নেই এখানে, ওই আর্গুমেন্ট দিয়ে আলাদা করার জন্য। মাইনাস সাবট্রাকশন রেজাল্ট পেলাম। আর প্রথমটায় যেহেতু দুটো আর্গুমেন্ট পাস করলাম, তো ফার্স্ট রেজাল্ট যেটা সেটাকেই কল করলো। সুতরাং এইভাবে স্পট ডিসিশন নিয়ে আমাকে চিন্তা করতে হবে যে ফাংশন ওভারলোডিং পলিমরফিজমটা, আমরা এটাকেই বলে পলিমরফিজম, ফাংশন মেথডস ওভারলোডিং। ট্রিকটা নিজেকে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে করব। তো এবার রান টাইম পলিমরফিজম আমরা একটু আর একবার ঝালাই করে নেব। ব্যাপারটা একটু দেখি। বেস ক্লাস, ক্লাস বেস, ইনহেরিটের ব্যাপার আছে এখানে। ভয়েড শো সিস্টেম আউট ডট প্রিন্টএলএন বেস ক্লাস শো ফাংশন, জাস্ট ওটা বেস ক্লাসটা মেনশন করে দিলাম যে বেস ক্লাসের ফাংশন। আবার ডিরাইভ ক্লাস ডিআরভি এক্সটেন্ডস বেস। মুশকিলটা হলো চাইল্ড ক্লাস, মানে ডিরাইভ ক্লাসটা তো চাইল্ড, বেস ক্লাসটা আমার মেন ক্লাস বা সুপার ক্লাস, আর এটা সাব ক্লাস। তো ইনহেরিট করছে বেস ক্লাসটা থেকে ডিরাইভ ক্লাস, কিন্তু অ্যাক্সিডেন্টালি সাপোজ এটার মেথডসের নামও সেম, শো। তো ডিরাইভ ক্লাস শো ফাংশন কল্ড, ওটা দেখা আছে। এবার মেন প্রোগ্রামটা মেন ডট জাভা, স্ট্যাটিক ভয়েড মেন যে ইউজ হচ্ছে, ভালো করে বুঝি জিনিসটা। প্রবলেমটা, এই কোশ্চেনটা কখন আসবে, যখন আমার বেস ক্লাস এবং সাব ক্লাস দুটোর মধ্যেই সেম নেমে দুটো মেথড ডিক্লেয়ার করা আছে। এবার আমি বেস ক্লাসের একটা অবজেক্ট যখন ডিক্লেয়ার করে সেই অভিজে বেস অভিজে ইকুয়াল টু নিউ বেস, এবার অভিজে ডট শো করলে অবভিয়াসলি ও কি করবে, বেস ক্লাসের শো ফাংশনটাকে কল করবে বেস ক্লাসের। এবার বেস ক্লাস যখন ডিরাইভ ক্লাসের শোকে প্রয়োজন বোধে কল করবে, কিভাবে কল করবে, ওর অবজেক্ট তো সবসময় ওর শো ফাংশনকেই ডাকবে, আবার ডিরাইভ ক্লাসের অবজেক্ট সবসময় ডিরাইভ ক্লাসের শো ফাংশনকেই কল করবে। তাহলে পারপাসটা কি করে সার্ভ করবে, ডিরাইভ ক্লাসই বা কি করে বেস ক্লাসের শো ফাংশনকে দেখবে, আবার বেস ক্লাসই বা ডিরাইভ ক্লাসের শো মেথডটাকে, সেম নেমের মেথডটাকে কি করে অ্যাক্সেস করবে। তো দেখি টেকনিকটা দেখি। বেস ক্লাসের সেকেন্ড অবজেক্ট obj2 ইকুয়াল টু নিউ ডিআরভি, মানে এক্সিস্টেন্সটা কিন্তু ওই ডিরাইভ ক্লাসের কে রেফার করছে। বেসের obj2টা ডিরাইভ চাইল্ড ক্লাসকে, ডিরাইভ ক্লাসকে রেফার করছে। সেই জন্য যখন আমরা শো ফাংশনকে ডাকলাম ভায়া obj2, দ্যাট ইজ রেফারেন্স অফ ডিরাইভ ক্লাস, ওটা কি করবে, ডিরাইভ ক্লাসের শো ফাংশনকে দেখাবে। ওই যে দেখছি ডিরাইভ ক্লাসের শো ফাংশন কল্ড। তাহলে বেস ক্লাস নিজের অবজেক্ট ডিক্লেয়ারের মাধ্যমে নিজের ফাংশনকে তো কল করে নিলই, কিন্তু ও রেফার করতে পারে অবজেক্টটাকে চাইল্ড ক্লাসের, বেস obj2 ইকুয়াল টু নিউ ডিরাইভ। তাহলে সেটা দিয়ে যখন ডাকবো তখন কিন্তু ওর চাইল্ডের মেথডটাকে, সেম নেমের মেথডটাকে অ্যাক্সেস করতে পারবে। নাও দ্য কোশ্চেন ইজ, বুঝলাম বেস ক্লাস এটা অ্যাক্সেস করে নেবে নিজেরটা এবং ডিরাইভ ক্লাসের। ডিরাইভ ক্লাস কেমন করে অ্যাক্সেস করবে, ভালো
let us create an object of derived class drv obj3 equal to new drv, কোনো কোশ্চেন নেই, নো কোশ্চেন অ্যাবাউট দ্যাট, যে drv আর একটা অবজেক্ট obj3 নামে একটা তার নিজস্ব অবজেক্ট তৈরি হলো। সুতরাং আমরা যখন obj3.show কে কল করব, ডেফিনেটলি ইট উইল কল show methods of class derived, কারণ ওটা ওর নিজস্ব। এইবার derived class তো দেখিয়ে দিয়েছে, derived class show function called, ওই দাগ দেওয়াটা আছে বোঝার জন্য, এবং একসঙ্গে প্রোগ্রামের সঙ্গে আউটপুটটা খুলে দিচ্ছে। তো derived class নিজের ফাংশনকে কল করলো। এইবার derived class কি করলো, ওর বেস ক্লাসের শো ফাংশনটাকে অ্যাক্সেস করবে। সেই জন্য কি করলো, সিস্টেম আউট ডট প্রিন্ট ফ্রম চাইল্ড, এটা বোঝার সুবিধার জন্য এটা চাইল্ড ক্লাস থেকে ডাকা হচ্ছে, একটা কিওয়ার্ড ইউজ করলাম সুপার ডট শো। না আমি আমার শো ফাংশনকে নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি আমার সুপার ক্লাসের, কারণ মূল ক্লাসটাকে তো যেখান থেকে ডিরাইভ করছি সেটা তো সুপার ক্লাসই বলে, আর যে নিচ্ছে সেটা তো ডিরাইভড ক্লাস, সেজন্য কিওয়ার্ডটাই কি ইউজ হচ্ছে, সুপার ডট শো। আমি আই ওয়ান্ট টু কল শো মেথড অফ মাই সুপার ক্লাস, সুপার ডট শো। ওই ক্লাসের ভেতরে থেকে, কিন্তু ওই ক্লাসের ভেতরে থেকে, এইখান থেকে না, মেন ক্লাসের মধ্যে থেকে না, ও ডিরাইভ ক্লাসের ভেতরের একটা নিজস্ব মেথডের ভেতর থেকে ও কি করলো, সুপার ডট শো কে কল করলো। ইন দিস ওয়ে we can declare two methods by same name within base class and derived class, and from both class we can access both methods. From child class we can access method of its base class using super keyword, and if we want to access child class's method from super class, then just we are declaring an object referring its child class, base obj2 equal to new drv. বুঝা গেল? This is an example of runtime polymorphism. At the same time super keywordটা সম্বন্ধে আমাদের একটু বিষয়টা জানা হয়ে গেল। খুব ভালো করে উপসের কনসেপ্টগুলো কিন্তু আমরা বুঝে নিই। এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, এই বিষয়গুলো ধীরে ধীরে কিন্তু আমরা বুঝতে চেষ্টা করি। ঠিক আছে, পাইথনেও একটু সাড়া পাওয়া দরকার, পাইথনের রিচটা একটু কম হচ্ছে, জানি না এবারে উপস জাভার ডিমান্ডটা থাকবেই। পাইথনের হ্যাঁ বেশিরভাগই ইন্টারেস্টেড হবে না পাইথনে, ওই প্রাইম নট প্রাইম ফ্যাক্টরস এগুলো কি, এগুলো দরকার নেই অতটা শেখার, এগুলো তো বোঝাই যায়। এবার যদি বলি না পাইথনে একটু জিইউআই মোডে প্রোগ্রাম করব, তখন বিষয়টা কিন্তু একটু অন্যরকম হবে, বা ফেস ডিটেকশন করব, বা অন্যরকম কিছু একটু করব, তখন বিষয়টা একটু জমবে। ঠিক আছে, ধীরে ধীরে আমরা যাই। উপস কনসেপ্টটা নিয়ে আলোচনা হচ্ছে, সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব। উপসটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং আমি চেষ্টা করছি যতটা পারা যায় ইজি ওয়েতে বোঝাবো।